পছন্দ করেন না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কঠিন সত্যি। মেয়েরা নাকি বাবার রাজকন্যা হয়, বাবারা নাকি সব থেকে বেশি ভালোবাসেন তাদের মেয়েকে। কিন্তু আমার বাবা আমার নামটাও শুনতে পারেন না। নিজেকে খুব বেশি অসহায় মনে হয়, কিন্তু কি করার। হয়তো আমার ভাগ্যে বাবার ভালোবাসা কখনোই লেখা ছিল না। মা, মা, নাস্তা কই আমার? আমার দেরি হয়ে যাচ্ছে তো। বাবা, এই যে নাস্তা। দিদিভাই ওয়াশরুমে গেছেন। বাবা নাস্তা না করে উঠে চলে গেলেন অফিসে। আর আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো, যা বাবার চোখেও পড়েনি। কলেজে সবাই তাদের বাবার গল্প করে, কিন্তু আমি কখনো বাবার গল্প বলতে পারি না। আর সবার মতো বাবার আদর ভালোবাসা সম্পর্কে আলোচনা করে নিজেকে ভাগ্যবতী বলতে। কি রে, তোর বাবা কই? অফিসে চলে গেছে দিদি ভাই। নাস্তা না করেই? আমি দিয়েছি যে নাস্তা, তাই চলে গেল। কাঁদিস না দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে। আরব সাহেব, সেদিন আপনার মেয়েকে দেখলাম, ভারী মিষ্টি হয়েছে। তোমাকে কে দিতে বলেছে নাস্তা? আমি তোমাকে ডেকেছি? আর কখনো তুমি আমার নাস্তা নিয়ে আসবে না। বুঝলাম না, আপনি কখনো আপনার মেয়ের রেজাল্টও খুশি হন না, আর নিউজ তো দেনই না। আমরা দিলেও কোনো রেক দেখি না। সমস্যা কি বলবেন? প্লিজ আফজল সাহেব, এই টপিকটা বাদ দিন। আপনার কাছ থেকে এমন ব্যবহার কোনো দিনও আশা করিনি। রফিক সাহেব, বলতে পারেন আরব সাহেবের কি কোনো সমস্যা আছে? কেন, কি হয়েছে? উনি ওনার মেয়ের নাম শুনলেই বিগড়ে যান। কি মিষ্টি একটা মেয়ে তার, অথচ কখনো ওর নামটা শুনি না তার মুখে। কি জানি ভাই, হবে হয়তো কাউকে লাপটাপ করে, আর সে মানতে নারাজ। না ভাই, তা হবে না। লাভ করলে এতটা পছন্দ করতেন না মেয়েকে। অন্য কোনো কাহিনী আছে নিশ্চয়। আচ্ছা, ধীরে ধীরে বলে শুনুন। এও হতে পারে কারোর সাথে পালিয়ে গিয়েছিল, আর সেই ছেলে ছেড়ে দিয়েছে, তারপর মেয়ে ঘরে এসে বসে আছে। ধুর, কি যে বলেন! এত সুন্দর ইনোসেন্ট লোকের একটা মেয়ে এমন কাজ করবে? আজকালকার ছেলে মেয়েরা সব পারে ভাই, আপনি জানেন না। আর যেই সব মেয়েরা ছেলেরা ভাজা মাছ উল্টে খেতে জানে না, তারাই আস্তে একটা রুই মাছ গিলে খেতে পারে। কি জানি ভাই, হতেও পারে। ওহ প্লিজ আফজাল সাহেব, আপনি এখন আসতে পারেন। কি হলো? এভাবে কি দেখছিস? আপনাদের অন্যের পরিবার নিয়ে লাফালাফি করতে খুব ভালো লাগে, তাই না? তাদের পার্সোনাল বিষয়ে ঘাটাঘাটি করতে খুব মজা পান, তাই না? ঠিক আছে, আমি সব খোলাসা করছি। আপনাদের আর কষ্ট করে রহস্যের উদ্ঘাটন করতে হবে না। আজ থেকে 20 বছর আগের কথা। রাস্তায় একটা মেয়েকে দেখে আমার চোখ ওর চোখেই আটকে যায়। বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েই যায়। ওকে এক দেখাতেই মন হারিয়ে ফেলি। যেখানেই যাই সেখানেই ওর ছবি চোখের সামনে ভাসতে থাকে। রাতে ঘুমাতে পারি না, কিন্তু ওর তো আমি কোনো ঠিকানাও জানি না যে ওকে খুঁজে বের করব। এভাবে কেটে যায় অনেকগুলো দিন, কিন্তু ওর মায়া আমাকে ছাড়ে না। একদিন কলেজে বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর তখনই দেখি মেয়েটা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তো খুশিতে পুরো আত্মহারা, কিন্তু ওকে দেখতে না দেখতেই ও যেন কোথায় মিলিয়ে গেল। কিছুই বলা হলো না, না জানা হলো তার নামটা, কিন্তু মনে তো একটা শান্তি যে এই কলেজেই পড়েও দেখা হবেই একদিন। বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো। এভাবে কি দেখছিস? ওদের সবকিছু খুলে বললাম। আরে দূর বেটা, আগে বলবি না? ওকে খুঁজে বের করা লাগবে নাকি? ও তো আমার বোনের বান্ধবী। সত্যি দোস্ত? হ্যাঁ, তোকে আর ওকে খুঁজতে হবে না। নাম কি ওর? ওর নাম তিতরি। পরের দিন ওর ক্লাসের বাইরে থেকে দাঁড়িয়ে ওকে খুঁজতে লাগলাম। হঠাৎ চোখের সামনে দেখতে পেলাম আমার তৃপ্তিকে। দিন যাচ্ছে, ওর ভালোবাসার অনুভূতিগুলো বাড়ছে। একদিন তৃপ্তির সামনে গিয়ে সাহস করে উপস্থিত হলাম। কি হলো, সাইড দিন। একটা কথা বলার ছিল। জি বলুন। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার নাতি নাতনির দাদিমা হবে প্লিজ? হোয়াট? ভেবে দেখবে প্লিজ। সময় 2 দিন। কোনোরকম প্রপোজ করেই চলে এলাম তৃপ্তির সামনে থেকে। প্রপোজের পর মনে পড়ল
গোলাপটাই তো দিতে ভুলে গেছি, পকেটে রয়েই গেল। থাক, পরে 2টা গোলাপ দিয়ে দিব, তাতেই হবে। 2 দিন নিদ্রাহীন কাটিয়েছি, কোনো কিছুতেই মন বসছিল না। তৃপ্তি রাজি হবে তো 2 দিন পর? দাঁড়াও দাঁড়াও, 2 দিন হয়ে গেছে। তো উত্তর দাও, আমার নাতি নাতনির দাদি হবে কিনা? প্লিজ, আপনি আমার সামনে আর আসবেন না। কেন আসবে না? কারণ আমার বাবা মা কখনোই আপনাকে মেনে নেবেন না। কেন মেনে নেবেন না? কারণ আপনি একজন স্টুডেন্ট, আর তারা কোনো স্টুডেন্টের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবেন না। তাছাড়া আমার বিয়েও ঠিক করছেন বাবা তার বন্ধুর ছেলের সাথে। ছেলে ইউরোপ কান্ট্রিতে থাকে, দেশে আসলেই আমাদের বিয়ে। প্লিজ আমাকে ভুলে যান, আর ক্ষমা করবেন আমাকে। আমার ভালোবাসাটা কোনো খেলনা জিনিস নয় যে চাইলেই ফেলে দিলাম। আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো, এটাই কথা। সেদিন আমি তৃপ্তিকে এই কথা বলেই চলে এসেছিলাম। তৃপ্তি নিষেধ করার পরও আমি ওর সামনে যাইনি। দূর থেকে শুধু ওকে দেখতাম, খেয়াল করতাম। তৃপ্তিও আমার দিকে তাকিয়ে তাকে আমার অলক্ষ্যে। একদিন কলেজে আসার পথে আমি রোড অ্যাক্সিডেন্ট করি। বন্ধুরা সবাই মিলে আমাকে ক্লিনিকে নিয়ে যায়। সারা কলেজ জানাজানি হওয়ার তৃপ্তির কানেও যায় নিউজটা। ডাক্তার আমাকে ব্যান্ডেজ করে দিয়ে যেই বাইরে চলে যায়, আর ঠিক সেই মুহূর্তে তৃপ্তি দৌড়ে রুমে প্রবেশ করে। চোখ দুটো লাল হয়ে গেছে ওর কাঁদতে কাঁদতে। কিভাবে পথ চললেন? হ্যাঁ, একটু দেখে শুনে পথ চলা যায় না? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যদি কিছু হয়ে যেত। কিছু হলেই বা কার কি? আমি মরলে তোমার আপদ বিদায় হয়, বেঁচে যাবে তুমি। বেঁচে যাব আমি না, বাঁচবো না, এক মুহূর্ত বাঁচবো না, সোজা উপরে চলে যাব। এই বলে তৃপ্তি চলে যায়। ওর কথার মিনিং আমি বুঝলাম না। একটু সুস্থ হয়ে কলেজে গিয়ে শুনি তৃপ্তির বিয়ের কিছুদিন পরেই ছেলে দেশে ফিরেছে। ছেলে পক্ষ বারবার দেখতে আসে, বলে তৃপ্তির কলেজেও আসে না। তৃপ্তির বাবা ভয়ঙ্কর পাজি একজন মানুষ। ওর পরিবারের সবাই তার কথায় ওঠে আর বসে। তুই ওকে ভুলে যা আরাপ। কেন রে দোষ? কারণ তিতলি বিয়েতে রাজি। আমার বোনকে ওর বাবা দাওয়াত দিয়েছে বিয়ের। যে কোনো সময় ডেট পড়ে যাবে। তুই ওকে ভুলে যা দোস্ত। মানুষ কয়বার ভালোবাসে রে দোষ? সত্যিকারী ভালোবাসা একবারই হয় রে দোষ। আমার পক্ষে ওকে ভুলে যাওয়া সম্ভব না। হ্যাঁ, আমি জোর করব না, কিংবা বাধাও দেব না ওর বিয়েতে। কেননা আমার ভালোবাসাটা একতরফা। তৃপ্তি আমাকে ভালোবাসেনি। ও যদি বাসতো তবে পৃথিবীর কোনো শক্তি ওকে আমার কাছ থেকে আলাদা করতে পারতো না, এমনকি ওর বাবাও না। কোথায় যাচ্ছিস? ক্লাস করবি না? আর ক্লাস? যেখানে জীবন থেমে যাচ্ছে সেখানে ক্লাস করেই বা কি হবে? বাসায় এসে বাথরুমে ঢুকে গোসল করছি আর কাঁদছি চিৎকার করে। রুমে ফুল সাউন্ডে গান প্লে করে এসেছি, যাতে বাসার কেউ না শুনতে পায় কান্নার আওয়াজ। আমি যে তৃপ্তিকে খুব ভালোবেসে ফেলেছি, বুকটা ফেটে যেতে চাচ্ছে। কিভাবে থাকবো ওকে ছাড়া আমি? কিছুই ভাবতে পারছি না, কিছুই না। তৃপ্তির বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, আজ ওর গায়ে হলুদ। আমি যেন ধীরে ধীরে জীবিত লাশ হয়ে যাচ্ছি। যেই আমি জীবনে ভুল করে একটা সিগারেটও খাইনি, সেই আমি একের পর এক সিগারেট খাচ্ছি। হে আল্লাহ, তোমার কাছে কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম? কেন তুমি তৃপ্তিকে আমার করে দিচ্ছ না? প্লিজ আমার তৃপ্তিকে আমার করে দাও। আমি যে ওকে ছাড়া মরণ জ্বালা সইছি, তুমি কি বুঝতে পারছো না? রাত হয়ে গেছে, আমি সলিম চাচার দোকানে বসে আছি। রাত 12টা বাজে, তৃপ্তির হলুদ ছোঁয়া হয়ে গেছে। এই তো আর কয়েক ঘন্টা পর তৃপ্তি অন্য কারো হয়ে যাবে। চোখ থেকে জল পড়ছে, থামছেই না কিছুতে। আর জ্বলছে একের পর এক সিগারেট। ছেলেরা সহজে কাঁদে না যতক্ষণ পর্যন্ত না তার সহ্য ক্ষমতা হারায়। আমি আর সহ্য করতে পারছি না, পারছি না সহ্য করতে। বাবা, আমি তো এখন দোকান বন্ধ করে ফেলবো। কেউ নাই দোকানে, তুমি বাসায় যাইবা না? আর বাসা? চাচা, আমার সব শেষ চাচা। আমার হ্যালো,
হ্যালো। যা শালা, লাইনটাই কেটে দিয়েছে। বাবা বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে। আর একটু পরে যাবো চাচা, আপনি আমাকে আরেকটা সিগারেট দিয়ে যান। এই পর্যন্ত অনেক শুনলাম, খাইছো বাবা, আর খাইও না। চাচা, আজ থেকে আপনার দোকানে প্রতিদিন সিগারেট খেতে আসবো, প্রতিদিন। কেউ খুব বেশি আঘাত দিছে বাজান, তাই না? চাচা, বাড়ি যান আপনি, চাচি অপেক্ষা করছে। হ বাজান, তা তো করতাছেই। খুব ভালোবেসে আমারে, না খাইয়া বইসা থাকবো আমার জন্য। ভালোবাসা বিয়া করছিলাম যে। আপনি খুব লাকি চাচা, খুব লাকি। সবার কপালে ভালোবাসা সয় না, ভালোবাসার মানুষকে সবাই পায়ও না। তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি যাই। আচ্ছা যান। চাচা, চলে যাওয়ার 2 মিনিট পরই দেখি আমার কাঁধে হাত। কে রে? কে এত রাতে? আমি। তুমি? তুমি এখানে? এত রাতে এখানে কেন তুমি? আমাকে দেখতে এসেছো? এখনো বেঁচে আছে কিনা দেখতে এসেছো? বেঁচে আছি, খুব ভালো আছি। যাও যাও, বাসায় যাও, কেউ দেখলে তোমার সমস্যা হবে। আমাকে তোমার নাতি নাতনির দাদি বানাবে না? নতুন বউটা কি বলে? হলুদ শাড়ি পরে, গায়ে হলুদ মেখে, ফুলের গহনা পরে দাঁড়িয়ে থাকা মেয়েটি কি বলে রে আমায়? আমি তোমার কাছে চিরদিনের জন্য চলে এসেছি। চলো পালিয়ে যাই, এছাড়া আমাদের আর কোনো পথ নেই। মানে? মানে তোমার নাতি নাতনির দাদি হতে তোমার কাছে চলে এসেছি আমি, সবাইকে ছেড়ে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ আরাফ। তৃপ্তির কথা শুনে প্রথমে অবাক হলেও ওর চোখের জল আর আকুতি মিনতি আমাকে বুঝিয়ে দেয় ও আমাকে কতটা ভালোবাসে। বিশ্বাস করো আরাফ, যখন সবাই আমাকে হলুদ দিচ্ছিল তখন বারবার আমার তোমার কথা মনে হচ্ছিল। বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। বাবা মায়ের কথায় বিয়েতে রাজি হলেও আমি তোমাকে বলতে পারছিলাম না। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমার তাহলে মরণ ছাড়া কোনো পথ থাকবে না, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। যার বিরহে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, তাকে আমি ফিরিয়ে দেব? তাহলে চলো আমরা পালিয়ে যাই, প্লিজ চলো। সেদিন আমি তৃপ্তিকে নিয়ে পালিয়ে দুজনে বাসা থেকে দৌড়ে এক বন্ধুর বাড়িতে চলে যাই। রাস্তায় বন্ধুকে ফোন দেই। বন্ধু বলে, কোনো সমস্যা নেই, তুই চলে আয়, আমি বিয়ের ব্যবস্থা করছি এখনই, কাজে নিয়ে আসছি। আমি আর তৃপ্তি বন্ধুর বাসায় পৌঁছালে রাত 1:30। আমাদের বিয়ে পড়ানো হয়। সবকিছু এত ইজিলি হয়ে যাবে ভাবতে পারিনি। হয়ে যায় আমি আর তৃপ্তি স্বামী স্ত্রী। তৃপ্তির বাসায় ফোন করে জানিয়ে দেয় ও আমাকে বিয়ে করে নিয়েছে। ওদের বাসার লোকজন জানিয়ে দেয় ও যেন ওর মুখ আর বাসার কাউকে না দেখায়। আমিও বাসায় ফোন করে বলি, তারাও আমাদের মেনে নেন না। রাতটা তৃপ্তি কেঁদে কেঁদেই কাটায়, আর আমি ওর চোখের জল মুছে মুছে। পরের দিন বন্ধুরা আমাদের বাসর ঘর সাজায়। হয় আমাদের ভালোবাসার মিলন, আমাদের ফুলসজ্জা। আমি পড়াশোনার পাশাপাশি একটা ছোটখাটো জব করতাম, তাই কিছুটা সাহস নিয়ে একটা রুম ভাড়া নেই, গুছিয়ে নেই ছোট্ট একটা সংসার। মন খারাপ? আমার জন্য আজ তোমার পরিবারও তোমার উপর রেগে আছে, তাই না? ধুর পাগলি, ও কিছু না। একদিন সব ঠিক হয়ে যাবে, সবাই আমাদের মেনে নেবে। আপাতত আমাদের লেখাপড়াটা চালিয়ে যেতে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, সংসারটাকে গোছাতে হবে। তুমি পাশে থাকলে কোনো ভয় নেই আমার আরাফ। আমি তোমার সাথে যে কোনো অবস্থাতেই থাকতে পারবো। তৃপ্তি কয়েকটা টিউশনি জোগাড় করে নেয়, আর আমি জব করতে থাকি। ওর টিউশনি টাকাতেই ওর পড়ালেখার খরচ চলে যায়, আর আমার টাকায় চলছে সংসার। এর মাঝে আমার প্রমোশন হয়, বেতন বাড়ে, সুন্দরভাবে চলতে থাকে আমাদের জীবন। আমার পড়াশোনা শেষ হয়, তৃপ্তি পড়তে থাকে। দিন শেষে যখন বাসায় ফিরি, তখন তৃপ্তির মুখ দেখলেই সকল ক্লান্তি দূর হয়ে যায়। মেয়েটার আমার ভালোবাসা ছাড়া আর কোনো চাওয়া পাওনা নেই। মাঝে মাঝে ও ওর বাসায় ফোন দিলেও কেউ কথা বলে না,
আমিও বাসায় ফোন দেই। মা একটু আধটু কথা বলে, আর কেউ বলে না। খুব ভালোভাবে চলছে আমাদের টোনাটনির সংসার। দেখতে দেখতে কেটে গেছে 3টি বছর। একদিন অফিস থেকে বাসায় ফিরতেই তৃপ্তি আমাকে জড়িয়ে ধরে। বাহ, আজ এত ভালোবাসছে আমার বউ আমাকে। কোনো কারণ আছে নাকি? কিছু লাগবে? হুম হুম। কানটা ঠোঁটের কাছে আনো, কেন? কানে মুখে কথা বলবো। আনলাম। বলো এবার। তুমি বাবা হতে চলেছো। কি? আবার বলো, আবার বলো। তুমি বাবা হতে চলেছো। ইয়াহু! আমি বাবা হতে চলেছি। আমি খুশিতে তৃপ্তিকে কুলে তুলে নেই। দেখতে দেখতে কেটে যায় 9টি মাস। তৃপ্তি প্রেগনেন্ট। এই কথা শুনে আমার এবং ওর পরিবারের আমাদের সম্পর্কটা মেনে নেয়। আরাফ, হুম। আমার খুব ভয় হচ্ছে। কেন পাগলি? কয়েকদিনের মধ্যেই আমাদের সন্তানটা জন্ম নিবে। আমার ডেলিভারির ডেট কিছুদিন পর। যদি আমি মরে যাই? চুপ! এমন অলক্ষে কথা বলবে না। কিচ্ছু হবে না তোমার। শোনো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ করো। চুপ! আর একবারও এমন কথা বললে আমি আর তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা, আর বলবো না। আজ সারা রাত তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও। শুধু আজ না, সারা জীবন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে। পরের দিন বিকেলের দিকেই তৃপ্তির পেইন ওঠে। তৃপ্তিকে আমরা ক্লিনিকে নিয়ে যাই। তৃপ্তিকে যখন ওটিতে নিচ্ছিল, তৃপ্তি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমার হাত যেন ছাড়তেই চাইছিল না। কিচ্ছু হবে না, তুমি টেনশন ফ্রি থাকো, আমি বাইরে আছি। আই লাভ ইউ আরাফ। শুধু এই জীবন না, পরের জীবনেও আমি তোমাকেই স্বামী হিসেবে চাই। কথা দাও, আমারই হবে। আমি শুধু তোমার, শুধুই তোমার। তৃপ্তিকে নিয়ে যাওয়া হলো। আমার চোখ থেকে কেন যেন পানি পড়ছে। ভয় হচ্ছে খুব। এমন ভয় আমার আর কোনো দিনও হয়নি। বাবা হওয়ার থেকে তৃপ্তিকে হারানোর ভয়টা বুকের ভিতর খুব আঘাত করছে। ধুর, কিসব ভাবছি আমি। কিচ্ছু হবে না আমার তৃপ্তির, কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর নার্স এসে একটা ফুটফুটে মেয়ে বাবু আমার মায়ের কোলে তুলে দিল। আমি শুধু অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছি, কখন তৃপ্তিকে বের করা হবে। নার্স, তৃপ্তি, তৃপ্তি কেমন আছে? তখনই ডাক্তার বের হয়ে এসে বললেন, সরি মিস্টার আরাফ, আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি। সিজারের সময় হঠাৎ করেই তার প্রেশার বেড়ে গিয়েছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। সরি। আমি সঙ্গে সঙ্গে ফ্লোরে বসে পড়লাম। কিছুতেই আমার তৃপ্তির মৃত্যুর সংবাদ আমি মানতে পারছি না। আমার তৃপ্তি আমাকে ছেড়ে চলে যাবে মানতে পারছি না। তৃপ্তিকে একটা বেডে দেওয়া হলো। আমি তৃপ্তিকে ধরে হাও মাও করে কাঁদতে শুরু করলাম। ওর বাবা মা কাঁদতে থাকলো। তৃপ্তি, হ্যাঁ তৃপ্তি, কথা বলছো না কেন? বলেছি না সারা জীবন আমার সাথে থাকবে, আমার হাত কোনো দিন ছাড়বে না। কেন তাহলে আমাকে একা করে দিয়ে চলে গেলে? কেন, কেন, কেন? কথা বলো প্লিজ, কথা বলো। একটা নার্স এসে বলল, তিনি বারবার বলছিল আমার যাই হবার হোক, আমার সন্তানের যেন কিছু না হয়। কতটা ভালোবাসে তিনি তার সন্তানকে, অথচ একটাবার কোলেও নিতে পারলো না, না দেখতে পারলো সন্তানের মুখটা। তৃপ্তির লাশ বাড়িতে নিয়ে আসা হলো। দাফন সম্পূর্ণ হয়েছে। মা আমার কাছে ছোট্ট মেয়েটাকে নিয়ে এলো। আরাফ, নে বাবা, ওকে কোলে নে, তোর সন্তানকে কোলে নে। ওকে মা। তোর সন্তান, তোর মেয়ে। না মা, ও আমার তৃপ্তির হত্যাকারী। ওর জন্য আমার তৃপ্তি আমাকে ছেড়ে চলে গেছে। ও আমার সন্তান না মা, ও আমার দু চোখের বিষ। ওকে নিয়ে যাও মা, আমার সামনে থেকে নিয়ে যাও। ওর মুখ আমি দেখতে চাই না। এসব কি বলছিস বাবা? হায়াত মত সব আল্লাহর হাতে। এখানে এই নিষ্পাপ জানের কি দোষ? না মা, ওর জন্যই আজ আমার তৃপ্তিকে ওই মাটির ঘরে রেখে আসতে হলো। তুমি জানো মা, আমার তৃপ্তি অন্ধকারে খুব ভয় পায়।
অথচ আজ আমি নিজে ওকে নিজের হাতে অন্ধকার ঘরে রেখে আসলাম মা। কত স্বপ্ন ছিল ওর, ওর পরিবার, আমার পরিবার, সবার সাথে মিলেমিশে থাকবে এখন থেকে। কিন্তু সব স্বপ্ন ওর মাটির সাথে মিশে গেল। ডাক্তার যদি একবারও বলতো, আপনি কাকে চান, আমার সন্তান নাকি আমার স্ত্রী, বিশ্বাস করো মা, আমি আমার তৃপ্তিকেই চাইতাম। আমার সন্তান লাগবে না মা, আমার তৃপ্তিকে এনে দাও মা, আমার তৃপ্তিকে এনে দাও। মেয়েটার সুখের মুখ দেখার আগেই দুঃখ নিয়ে চলে গেল মা। রাতেও আমাকে বলেছিল আমার খুব ভয় হচ্ছে আরাফ। আমি ওকে বুঝিয়েছিলাম কিচ্ছু হবে না। এখন আমি কিভাবে ওকে বোঝাবো মা? কাঁদিস না বাবা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, এখানে কারো হাত নেই। তুই এভাবে কাঁদলে, ভেঙে পড়লে এই অবুঝ বাচ্চাটাকে কে দেখবে? এখন তো তোকেই ওর মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। মা প্লিজ, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর মুখ দেখতে চাই না মা, প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে নিয়ে যাচ্ছি। তুই প্লিজ শান্ত হ, প্লিজ শান্ত হ। সেদিনে আমি আমার তৃপ্তিকে ওই মেয়ের জন্য হারিয়ে ফেলি। যার জন্য আমি আমার তৃপ্তিকে হারিয়েছি, তার মুখ আমি দেখবো কি করে? ও তো আমার চোখের বিষ। সেই জন্য আমি ওর নাম মুখে নেওয়া তো দূরের কথা, ওর নামটাও শোনা পছন্দ করি না। এবার হয়েছে শান্তি আপনাদের? হয়েছে এবার রহস্য উন্মোচন? জেনেছেন তো সবকিছু, নাকি আরো কিছু জানার বাকি আছে? সরি আরাফ সাহেব, আমরা বুঝতে পারিনি আপনার মনে এত কষ্ট লুকানো আছে। ক্ষমা করবেন আমাদের। তবে একটা কথা বলতে চাই, আপনার মা ঠিকই বলেছেন, হায়াত মওত সব আল্লাহর হাতে। এখানে আপনার মেয়ের কোনো দোষ নেই। তাহলে ও কেন বিনা দোষে ওর বাবার আদর থেকে বঞ্চিত হবে? কেন ও বাবা থেকেও এতিমের মতো বড় হবে? প্লিজ, আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না। প্লিজ, ওর জন্য ওর দাদি আছে, নানা নানি আছে। তবে সব থেকে যাকে বেশি প্রয়োজন সেই তো নেই। যার ছায়া মা মরা মেয়েটার উপর সব থেকে বেশি প্রয়োজন, তার ছায়াই তো নেই। একবার ভেবে দেখবেন ও কেমন যন্ত্রণা অনুভব করে, যার মাকে সে জন্মের সময় হারিয়েছে আর বাবা থেকেও নেই। আরাফ সাহেব কোনো কথা না বলে সেদিন অফিস থেকে বাসায় চলে আসেন। কি রে, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি যে? এমনি ভালো লাগছে না, এক কাপ চা দিও তো। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা দিচ্ছি। বাবা, ও বাবা, বাবা, সবার বাবা সবাইকে কত আদর করে, কত ভালোবাসে। বাইকে করে শায়লার বাবা শায়লাকে কলেজে দিয়ে যায়, কত কিছু কিনে দেয়, সারপ্রাইজ দেয়, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়। আর তুমি আমাকে একটাবার বুকে জড়িয়ে ধরো না, আদরও করো না। আমি তো তোমার কাছে আর কিছু চাই না বাবা, শুধু একটু আদর আর ভালোবাসা চাই। আমিও সবার মতো বুক ফুলিয়ে বলতে চাই, আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, আমার মায়ের অভাব আমাকে বুঝতে দেন না। কিন্তু পারি না বাবা, পারি না, কাউকে কিছু বলতে পারি না। কতটা অসহায় আমি জানো বাবা? আমাকে কি একটু ভালোবাসা যায় না বাবা, একটু? আর মা, তুমি আমাকে কেন একা করে চলে গেলে বলো না, ও মা বলো। জানো মা, আমার মতো অভাগী কেউ নেই হয়তো দুনিয়ায়। না পেলাম তোমার আদর, আর না পেয়েছি বাবার ভালোবাসা। আমার তো তোমাদের আদর পেতে খুব ইচ্ছে করে মা, আমার তো তোমার আদর পেতে ইচ্ছে করে, তোমার হাতে খাবার খেতে ইচ্ছে করে। তুমি চুল বেঁধে দিবে, আমি সবাইকে বলবো আমার মা আমার মাথায় চুল বেঁধে দিয়েছে। কিন্তু আমি কাউকে বলতে পারি না মা, কাউকে বলতে পারি না।
কলেজ থেকে বাসায় ফিরতে দেরি হলে সবার মা বাবা সবাইকে ফোন করে, কিন্তু আমাকে আমাকে কেউ ফোন করে না মা, কেউ আমাকে ফোন করে না। কেউ আমার বাসায় ফেরার অপেক্ষা করে না মা, কেউ আমার জন্য চিন্তা করে না। আমাকে একটাবার বুকে জড়িয়ে নিবে মা, একটাবার? আমি তোমার কোলে মাথা রেখে একটাবার ঘুমাতে চাই। নাও না মা, নাও না আমায় তোমার বুকে জড়িয়ে মা, নাও না প্লিজ। বাবার রুমে থাকা মা বাবার অ্যাটাচ ফটোটা হাতে নিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ফটো দেখে বলছিলাম। আর সেই মুহূর্তে অনুভব করলাম কে যেন আমার কাঁধে হাত রেখেছে। পেছন ফিরে ঘুরে তাকাতেই দেখি রাগী মানুষটা চোখ ভর্তি জল নিয়ে আমার সামনে দাঁড়ানো। না, এ চোখে আজ কোনো রাগের ছাপ নেই, যা দেখা যাচ্ছে তা শুধু মেয়ের জন্য বাবার ভালোবাসা। বাবা, আয় মা, আমার বুকে আয়। আমি বাবাকে জড়িয়ে ধরি। আমি আমার মেয়েকে খুব বেশি কষ্ট দিয়েছি না মা, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আজ থেকে নিজেকে আর অসহায় এতিম ভাববে না, একদম না। তোর বাবা এখনো বেঁচে আছে। আজ থেকে আমি তোকে প্রতিদিন কলেজে নিয়ে আসব। তোর বাসায় ফিরতে লেট হলে আমি ফোন করব। তুই ভালো রেজাল্ট করলে আমি তোকে সারপ্রাইজ গিফট করব। সবাইকে মিষ্টি খাওয়াবো। কেঁদো না বাবা, তুমি কেঁদো না। নিজে কাঁদছিস আবার আমাকে কাঁদতে নিষেধ করছিস? তুই চিন্তা করিস না মা, আমি এখন থেকে তোকে নিজ হাতে খাইয়ে দেব, তোর চুলও বেঁধে দেব। বাবা, বল মা। তুমি চুল বাঁধতে পারো? কান্নার মাঝেও মেয়েটা আমাকে হাসিয়ে ফেলে। ঠিক মায়ের মতো হয়েছিস। পারি না তাতে কি হয়েছে? আগে তোর মায়ের চুলও উল্টে পাল্টে বেঁধে দিতাম, তোর মাও খুব হাসতো। আর এখন তুই না হয় বাবাকে চুল বাঁধা শিখিয়ে দিবি, দিবি না? দিব বাবা, দিব। এবার চোখ মুছ আর ফ্রেশ হয়ে নে। আমরা আজ একসাথে খাবার খাবো, তারপর খাওয়া দাওয়া করেই আমরা মা ছেলে ঘুরতে যাব। ও, মা ছেলেই শুধু ঘুরতে যাবে, আমাদের কেউ নেবে না আপা? দরজার দিকে তাকিয়ে দেখি দিদি ভাই, নানু, নানা চোখ মুছে আর হাসছে। নানা নানু আমাকে দেখতে এসেছেন, প্রায়ই আসেন। তোমাদেরও নেব, চলো এবার সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে যাই। এতদিন পর আজ আমি আমার বাবার আপন হতে পেরেছি, তাকে আপন করে পেয়েছি। তার চোখের বিষ থেকে আজ আমি চোখের মণি হয়েছি। বাবা আজ আমাকে নিজ হাতে আমার মুখে তুলে খাইয়ে দিয়েছেন। রাস্তা পার হওয়ার সময় বাবা আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন, যেন আমি তার ছোট্ট মেয়েটি। আমরা অনেক ছবি তুলেছি। বাবা আমার কপালে চুমু দিয়েছেন, দিদিভাই আবার সেই ছবিও তুলে নিয়েছেন। আমরা রাতের খাবার বাইরে থেকে খেয়ে এসেছি। উপস, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। নইলে বাবা যদি জানে আমি না ঘুমিয়ে রাত জেগে আছি তাহলে খুব বকবেন। যে রাগী বাবা আমার। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। হঠাৎ কে যেন আমার রুমে এলো, আমার গায়ে কাঁথা দিয়ে দিল, কপালে আর চুলে হাত বুলিয়ে দিয়ে গেল। আমার মশারিটা টানিয়ে দিয়ে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। তিনি আর কেউ নন, আমার বাবা। হ্যাঁ, আমার বাবা। প্রতিটা মেয়ে তার বাবার চোখের মণি হয়ে থাকুক, সেই কামনা। আল্লাহ হাফেজ। সবশেষে ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।